মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি কি হয়েছিল? সেমি মাইক্রো, ও বই ভাঁজ করা আছে, কোন পর্যন্ত পড়েছিলাম? আচ্ছা, বইয়ের 51 নম্বর পেজ পর্যন্ত পড়ানো হয়েছিল। অর্থাৎ আমি পড়তে বলেছিলাম তোমাদের রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব, এই পর্যন্ত আমি পড়তে বলেছিলাম। 1.11 রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব। অর্থাৎ পরীক্ষাগারে টেস্ট টিউবে রাসায়নিক বিকারক খুব কম ব্যবহার করতে হবে, বিক্রিয়াগুলো সচেতনভাবে পর্যবেক্ষণ করতে হবে, পরীক্ষার ক্ষতিকর রাসায়নিক পদার্থ যদি উৎপন্ন হয় পরীক্ষায়, তাহলে কি করতে হবে বলেছিলাম গতদিন, যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ উৎপন্ন হলে তাকে পরিবেশে পরিত্যাগ করা যাবে না, ল্যাবরেটরিতে নির্দিষ্ট বাকেটে তাকে সংরক্ষণ করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশবাদী সংস্থার কাছে সেটা হ্যান্ড ওভার করতে হবে, সর্বোচ্চ 9 মাস ল্যাবে রাখতে হবে, 9 মাসের পরে ল্যাবে সেটাকে রাখা যাবে না। পরিবেশবাদী সংস্থার কাছে সেটা হ্যান্ড ওভার করলে পরিবেশবাদী সংস্থা সেটাকে নিয়ে নিউট্রালাইজ করতে পারে, সেটাকে প্রশমিত করে তারপরে পরিবেশে পরিত্যাগ করতে পারে, সেই পদার্থকে রাসায়নিক প্রক্রিয়ায় অন্য পদার্থে পরিণত করতে পারে। আমরা এই আলোচনা করেছিলাম যে আমাদের নীলগঞ্জ একটা, আমাদের পৌরসভার বর্জ্য, হসপিটালের বর্জ্য, ক্লিনিক্যাল বর্জ্য আর কি, বিভিন্ন ক্লিনিকের, এগুলো সব কিন্তু নীলগঞ্জের ওইখানে, ঝুমঝুমপুর বলা হয়, নীলগঞ্জ না, সরি, ঝুমঝুমপুরের ওইখানে একটা ময়লাখানা নামক জায়গা আছে, ওখানে একটা পাওয়ার প্ল্যান্টও তৈরি করেছে পৌরসভা, যে রাসায়নিক বর্জ্যগুলো রাসায়নিক প্রক্রিয়ায় বিশোধন করে ব্যবহার উপযোগী, অর্থাৎ বায়োডিগ্রেডেবল পদার্থে পরিণত করা, যেটা জৈব সার উৎপাদন করা যেতে পারে। রাসায়নিক দ্রব্য সংরক্ষণ, ব্যবহারের সতর্কতা, স্বাস্থ্য ও পরিবেশের উপরে প্রভাব, এটা পড়তে বলেছিলাম তোমাদের, যে সালফিউরিক অ্যাসিড একটি ক্ষয়কারী পদার্থ, এটি ত্বকের মারাত্মক ক্ষয় করে, তীব্র জারণধর্মী হওয়ায় এটা পানি শোষী পদার্থ হয়, মানবদেহের উপরের প্রভাব আছে, পরিবেশের উপর প্রভাব আছে, এইগুলো আমরা পড়তে বলেছিলাম। পার্বণী সাহা পড়েছো এইগুলো? পার্বণী, সোডিয়াম পরিবেশের উপর কি প্রভাব ফেলে, পটাশিয়াম ফেরোসায়ানাইড কি প্রভাব ফেলে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইগুলোর ঝুঁকি সংক্রান্ত আলোচনা আছে 1.1, যাদের সরসকান্তির বই আছে। তার মানে আমি পড়তে বলেছিলাম সেমি মাইক্রো বা মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতির আগ পর্যন্ত, সেমি মাইক্রো বা তোহা।
আমরা পরীক্ষাগারে যে বিশ্লেষণগুলো করি, রাসায়নিক দ্রব্য নিয়ে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি, সেটা আয়ন শনাক্তকরণ হোক বা টাইট্রেশন হোক বা অধঃক্ষেপণ প্রক্রিয়ায় কোনো দ্রব্যের ভর আমরা নির্ণয় করতে পারি, কোনো মিশ্রণ থেকে একটি যৌগকে বিশুদ্ধভাবে পৃথক করতে পারি। এই যে কোনো পদ্ধতিতে আমরা ল্যাবে এই কাজগুলো যখন করি, নির্দিষ্ট পরিমাণ দ্রবণ নিয়ে আমরা কিন্তু বলি টেস্ট টিউবে অল্প একটু দ্রবণ নিয়ে তার মধ্যে অমুক বিকারক যোগ করলাম, সাদা অধক্ষেপ পড়লো, ওই সাদা অধক্ষেপ লঘু অ্যাসিডে অদ্রবণীয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়, তাহলে ক্লোরাইড আয়ন নিশ্চিত, অমুক আয়ন নিশ্চিত। এই পরীক্ষাগুলো করার পর আমরা সে অধক্ষেপ টেস্ট টিউব ধুয়ে আমরা বেসিনে অর্থাৎ ল্যাবরেটরি ড্রেনে সেটা পরিবেশে পরিত্যাগ হয়। এই যে পদ্ধতিতে আমরা পরীক্ষাগুলো করি, এটাতে বেশি পরিমাণ দ্রাবক, বেশি পরিমাণ দ্রবণ, বেশি পরিমাণ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। তার মানে রাসায়নিক পদার্থের অপচয় হয় কিন্তু এখানে। এই সাধারণ পদ্ধতি, এটাকে আমরা বলি ম্যাক্রো বিশ্লেষণ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ম্যাক্রো বিশ্লেষণ। অর্থাৎ পরিমাণটা কিন্তু নির্দিষ্ট না। একটা টেস্ট টিউবে কিছু দ্রবণ নিয়ে কিছু দ্রাবক যোগ করি বা কিছু দ্রবণ যোগ করলাম, এখানে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। কেটে দিলাম তো, আমি ক্লাস নিচ্ছি অনলাইনে, বলেন কি? তাহলে এই ম্যাক্রো বিশ্লেষণের পরিবর্তে আমরা আরো দুই ধরনের বিশ্লেষণ ল্যাবে করতে পারি, সেমি মাইক্রো বিশ্লেষণ আর একটা হলো মাইক্রো বিশ্লেষণ। সেমি মাইক্রো বিশ্লেষণ অর্থাৎ আমরা যে যন্ত্রপাতি ল্যাবরেটরিতে ব্যবহার করি, টেস্ট টিউব প্রায় এই কলমের মতো বা এর থেকেও বড়, টেস্ট টিউবে প্রায় 15 থেকে 20 মিলি দ্রবণ ধরে। আমরা যে বুরেট ব্যবহার করি 50 মিলির বুরেট, আমরা যে পিপেট ব্যবহার করি 10 মিলি বা 20 মিলির পিপেট আমরা ব্যবহার করি। এই সকল যন্ত্রপাতি আরো আছে, কনিক্যাল ফ্লাক্স যেটা 100 বা 250 মিলি, ভলিউমেট্রিক ফ্লাক্স, গোলতলি ফ্লাক্স, বিকার, এইগুলোর যে আয়তন, এই আয়তনের তুলনায় আরো 10 গুণ কম আয়তনের ছোট যন্ত্রপাতি নিয়ে যদি আমরা কাজ করি, অর্থাৎ টেস্ট টিউব 3 থেকে 4 মিলি ধরবে, বুরেটে 10 থেকে 15 মিলি ধরবে, পিপেট খুব সূক্ষ্ম পিপেট, সেখানে 1 মিলি 2 মিলি পরিমাপ করা যাবে, এবং ওই ছোট যন্ত্রপাতিতে রাসায়নিক দ্রব্য বা রাসায়নিক পদার্থ সর্বোচ্চ 1 থেকে 4-5 মিলিলিটার, রাসায়নিক দ্রব্যের ভর 0.01 গ্রাম বা 0.02 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ। অর্থাৎ এখানে দেখো বলা আছে 2 থেকে 4 মিলি, 0.5 গ্রাম থেকে সর্বোচ্চ 0.05 গ্রাম থেকে সর্বোচ্চ 0.2 গ্রাম, অর্থাৎ 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম দ্রব্য, 2 থেকে 4 মিলিলিটার আয়তনের দ্রবণ নিয়ে আমরা যদি পরীক্ষাগুলো করি, তার মানে বিশেষ যন্ত্রপাতি, সাধারণ যে যন্ত্রপাতি বাইরে কিনতে পাওয়া যায় বা আমাদের ল্যাবে আছে তার থেকে 10 গুণ ছোট, এই যন্ত্রপাতিগুলো নিয়ে যখন আমরা পরীক্ষা করব, তখন দ্রব্য, দ্রাবক বা দ্রবণের অপচয় রোধ হবে। কম পরিমাণ রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা পরীক্ষাটি সম্পন্ন করতে পারবো। এই পদ্ধতিকে বলা হয় সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ ম্যাক্রো বিশ্লেষণ হলো সাধারণ আমরা যেটা করি, আর এই সেমি মাইক্রো বিশ্লেষণ হচ্ছে অল্প পরিমাণ।
দ্রব্য 0.05 গ্রাম থেকে সর্বোচ্চ 0.2 গ্রাম, দ্রবণ 2 থেকে 4 মিলি, এবং যন্ত্রপাতিগুলো ছোট 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 সাইজের যন্ত্রপাতি, দেখবা বইতে চিত্র দেওয়া আছে। এই পদ্ধতিকে আমরা বলি সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। যে রাসায়নিক দ্রব্য নিয়ে একজনে পরীক্ষা করতে, সেই রাসায়নিক দ্রব্য নিয়ে 10 জনে পরীক্ষা করা যাবে, যেহেতু এই সেমি মাইক্রো বিশ্লেষণে যে যন্ত্রপাতি তার আকার বা আয়তন বা আমরা বলি সাইজ ছোট, এবং সেখানে দ্রব্য এবং দ্রবণের পরিমাণও কম নিয়ে আমরা পরীক্ষাগুলো করব। আর এই যে মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, অর্থাৎ খুবই সূক্ষ্ম পরিমাণ দ্রব্য নিয়ে, যেখানে কোনো দ্রবণ তৈরি করাও লাগবে না, যান্ত্রিকভাবে স্পেকট্রোফটোমিটার বা বর্ণালী মাপন যন্ত্রে আমি এক দানা ক্যালসিয়াম কার্বনেট রেখে স্পেকট্রোফটোমিটারের সেন্সরের মাধ্যমে, অর্থাৎ কোন বর্ণের আলো শোষণ করলো বা কোন বর্ণের আলো বিকিরণ করলো ওই রাসায়নিক দ্রব্যটি, সেই শোষণ ব্যান্ড বা অ্যাবজর্বেন্স দেখে আমরা ওই ক্যালসিয়াম সালফেটে বা ক্যালসিয়াম কার্বনেটে যে কার্বনেট আয়ন আছে সেটা পরীক্ষা করতে পারি। আমাকে ক্যালসিয়াম সালফেট এর দ্রবণ তৈরি করে সেই মজুদ দ্রবণ নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ দ্রাবক অল্প পরিমাণ রিয়েজেন্ট যোগ করে সাদা অধক্ষেপ পড়লো, সেই সাদা অধক্ষেপ বিশ্লেষণ করে আমি সিদ্ধান্ত নিতাম যে ওখানে কার্বনেট আয়ন আছে। সেই কাজগুলো আমার করা লাগলো না। অর্থাৎ সাধারণ পদ্ধতি বা সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি কোনোটাই আমি করলাম না। এক দানা পরিমাণ সূক্ষ্ম পরিমাণ রাসায়নিক পদার্থ নিয়ে যান্ত্রিকভাবে তার আলোর শোষণ বা বিকিরণ অবজার্ভ করে সেন্সরের মাধ্যমে আমি রেজাল্টই পেয়ে গেলাম যে ওটা কার্বনেট মূলক ছিল বা ওটা সালফেট মূলক ছিল। আবার আমি খুব সূক্ষ্ম পরিমাণ প্লাটিনাম তারে ওই লবণটি লাগিয়ে নিয়ে বুনসেন বার্নারে ধরে কোন বর্ণের আলো বিকিরণ করে, যদি ইটের মতো লাল বর্ণের আলো বিকিরণ করে তাহলে ক্যালসিয়াম, তাহলে আমি বুঝলাম যৌগটি ক্যালসিয়াম কার্বনেট। আমার কোনো দ্রবণ তৈরি করা লাগলো না, কোনো রিয়েজেন্ট ব্যবহার করা লাগলো না, যেটা আমরা আবার পরিবেশে পরিত্যাগ করতাম সেটাও করা লাগলো না। এই পদ্ধতিকে বলা হয় শুষ্ক পদ্ধতি বা মাইক্রো বিশ্লেষণ, মাইক্রো অ্যানালিটিক্যাল যে পদ্ধতি, এই পদ্ধতিতে সবথেকে কম পরিমাণ রাসায়নিক দ্রব্য, দ্রাবক, দ্রবণ ব্যবহৃত হয়, তার মানে অপচয় একেবারে হয় না এবং পরিবেশ বান্ধব, পরিবেশের কোনো দূষণ ঘটে না। পরিবেশের দূষণ রোধে আমরা আরো একটা কাজ করি, পরীক্ষাগারে আমরা H2S গ্যাস ব্যবহার করতাম আগে। এই H2S গ্যাস একটি দুর্গন্ধযুক্ত গ্যাস, যা মানুষের ক্ষতি করে এবং পরিবেশ দূষণ করে, পরিবেশটা নষ্ট করে। ল্যাবে এই গন্ধ ডিমের পচা গন্ধ যেমন হয়, ডিম পচে গেলে তেমন দুর্গন্ধ। এই H2S এর গ্যাসের পরিবর্তে এখন আমরা ব্যবহার করি থায়োঅ্যাসিটামাইড। এই থায়োঅ্যাসিটামাইড পানিতে দ্রবীভূত করলে পানিতে H2S দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে এই H2S গ্যাস আর কিন্তু বায়ুমণ্ডলে আসতে পারে না, ল্যাবের পরিবেশ নষ্ট করে না। তাহলে আমরা থায়োঅ্যাসিটামাইডের দ্রবণ দিয়ে আমরা H2S গ্যাস ডাইরেক্ট ব্যবহার না করে এই দ্রবণ দিয়ে আমরা পরীক্ষাগুলো করতে পারি। পরিবেশ দূষণ রোধে বিকল্প এই পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি। যাই হোক, সেমি মাইক্রো, মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি পড়বে,
সেমি মাইক্রো মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতির তুলনা আলোচনা করবে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয়, সিকিউ কোশ্চেন হয়। এরপরে দেখো আমি প্রথম দিন যেটা পড়িয়েছিলাম সেই জিনিসগুলো কিন্তু আবার আমি প্রথম ক্লাস নিয়েছি তোমাদের ল্যাবরেটরিতে 45 মিনিট যন্ত্রপাতি দেখিয়েছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যন্ত্রপাতির ব্যবহার, রাসায়নিক দ্রব্যের ব্যবহার। তৃতীয় ক্লাসে আমি পলভঙ্গি ব্যালেন্স দেখিয়েছি। আজকে চতুর্থ ক্লাসে কিন্তু এই অধ্যায়ের পড়াগুলো শেষ হয়ে যাবে। তোমাদের পড়াটা বেশি, আমি বারবার বলেছি, দেখবা যে নোটে বা বইতে একই জিনিস কিন্তু বারবার। রাফিয়া তাসনিম, ওকে। ল্যাবরেটরির নিরাপদ সামগ্রী ব্যবহার বিধি, এটা আগে আলোচনা করেছি, বইতে আবার এটা আছে যে মাস্ক, হ্যান্ড গ্লাভস, তারপরে তোমার নিরাপদ চশমা, ল্যাবরেটরিতে দাহ্য পদার্থ কিভাবে রাখতে হবে, সতর্কতা কি অবলম্বন করতে হবে, অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ অগ্নি নির্বাপন কম্বল পাওয়া যায়। ল্যাবে দেখবা বালতিতে অনেকটা বালি থাকে। ল্যাবের নিরাপত্তার জন্য ফার্স্ট এইড বক্স থাকে, যেটাকে আমরা ল্যাবরেটরি কিট বলি অনেক সময়। ল্যাবরেটরিতে অগ্নি নির্বাপক যন্ত্র, যেখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ, গ্যাসীয় পদার্থ ভর্তি থাকে, ও আগুন ধরে গেলে সেটা স্প্রে করে ছড়িয়ে দিলে আগুন কিন্তু নিভে যায়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড থাকে, শুষ্ক কার্বন ডাইঅক্সাইড থাকে সিলিন্ডারে। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের দহনটাকে থামিয়ে দেয় আর কি। তাহলে এইরকম অগ্নি নির্বাপক যন্ত্র বা অ্যাপারেটাস গুলো দেওয়া থাকতে পারে। সেখান থেকে সৃজনশীল কোশ্চেন হতে পারে। বোর্ডে কিন্তু সৃজনশীল কোশ্চেন হয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেই ব্যবস্থা ছবি দিয়েছে, তার থেকে প্রশ্ন করেছে। তাহলে তোমার পড়তে হবে টিংসার আয়োডিন। ফার্স্ট এইড বক্সে কি কি থাকে তোমরা এসএসসি তে পড়েছো, তুলা, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, কাইসি, বিভিন্ন প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ঔষধ থাকে, টিংসার আয়োডিন থাকে। তাহলে আমাদের ল্যাবে কাজ করতে গিয়ে কিছু প্রাথমিক চিকিৎসা কিন্তু আমরা নিই। যদি হাতে বা ত্বকে অ্যাসিড পড়ে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধৌত করি, তারপরে সেখানে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ ক্ষার জাতীয় পদার্থের প্রলেপ দিই। যদি ক্ষার পড়ে পানি দিয়ে ধোয়ার পর আমরা ভিনেগার, ইথানোয়িক অ্যাসিডের দ্রবণ দিয়ে সেখানে ধুই। যদি পুড়ে যায় তখন বার্নাল মলম ব্যবহার করি আমরা। পুড়ে গেলে আমরা পানিতে দিই, এটা কিন্তু ভুল। পুড়ে গেলে জ্বালা করে বা যন্ত্রণা করে, আমরা সঙ্গে সঙ্গে পানি দিই, ঠান্ডা পানি দেওয়া যাবে না, অ্যালকোহল দিতে হবে এবং তারপরে সেখানে বার্নাল মলম লাগাতে হবে। আমরা ল্যাবরেটরিতে সালফিউরিক অ্যাসিড গাঢ় থেকে যখন পাতলা করি, এখানে কিছু পদ্ধতি আছে যে আমরা অ্যাসিডে পানি যোগ করব না পানিতে ফোটায় ফোটায় অ্যাসিড যোগ করব। অ্যাসিডের মধ্যে যদি পানি যোগ করি, এই অ্যাসিড সালফিউরিক অ্যাসিড যখন পাতলা হয় প্রচুর তাপ নির্গত করে। তো গাঢ় অ্যাসিডে যখন আমি পানি যোগ করি তখন তখন তাপ উৎপন্ন হয়, সেই তাপ ওই কাঁচের অ্যাপারেটাসটিকে নষ্ট করে ফেলতে পারে, মানে ফেটে যেতে পারে তাপ সহ্য করতে না পেরে। কারণ তাপ দ্রুত প্রবাহিত হবে না, অ্যাসিডের গাঢ়ত্ব যেহেতু বেশি, আপেক্ষিক গুরুত্ব বেশি, সেই কারণে আমরা কি করি, পানি নিয়ে 1 বিকার পানি নিয়ে তারপরে অল্প অল্প করে অ্যাসিড যোগ করি। যদি আমি অ্যাসিডে পানি যোগ করি আরেকটা ঘটনা ঘটতে পারে, অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব বেশি, পানির আপেক্ষিক গুরুত্ব কম। যখন উপর থেকে পানি যোগ করব অ্যাসিড বাম্পিং হতে পারে, অল্প ঘনত্বে সে ছড়িয়ে পড়তে চায়, তো উপর থেকে পানি যোগ করছি, বাম্পিং হয়ে উপরের দিকে আসতে পারে। তাই আমরা সবসময় পানিতে অ্যাসিড যোগ করি। অ্যাসিড যোগ করলে যেই তাপ উৎপন্ন হয় সমস্ত পানিতে তাপ ছড়িয়ে পড়ে, পানি তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি, সেই কারণে কাঁচের যন্ত্রটি নষ্ট হবে না বা ফেটে যাবে না এবং বাম্পিং হওয়ার সম্ভাবনাও থাকবে না। তাহলে এই মূলত তোমার যে বইতে আছে আমি যে নোট দিয়েছি এইগুলো আগে ভালো করে পড়তে হবে।
মূল কাজ হলো তোমার নোট এবং বই দুটো পড়া। এখানে বুঝানোর জায়গা ছিল, যেমন পলভঙ্গি ব্যালেন্স, কাছের যন্ত্রপাতি কিভাবে পরিষ্কার করতে হয়। আর দেখবা প্রত্যেকের বইয়ে সব কেটে দেওয়া আছে রাসায়নিক দ্রব্য, স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশের উপর প্রতিক্রিয়া। এটা কিন্তু ছকে দেওয়া আছে, এগুলো আসে পরীক্ষায়। HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কস্টিক সোডা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইগুলো কিভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকি, সেগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করব। ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য কিভাবে সংরক্ষণ করতে হয় দ্বিতীয় ক্লাসে বলেছি। রিয়েজেন্ট বোতল ব্যবহারের পদ্ধতি আমরা সেটা আলোচনা করেছিলাম। যার যে বই আছে, মূল টপিক কি আমাদের, তোমরা হয়তো তোমাদের বইতে দেখবে যে স্যার দ্রবণ, দ্রবণ তৈরি, প্রশমন, অম্লক্ষারক প্রশমন, এইগুলো আছে স্যার, এগুলো তো পড়ালেন না। এগুলো আমি সেকেন্ড পেপারের 3rd অধ্যায় পড়েছি। রাসায়নিক ল্যাবরেটরিতে যে রাসায়নিক দ্রবণগুলো আমরা তৈরি করি, মোলার দ্রবণ, মোলাল দ্রবণ, শতকরায় প্রকাশিত দ্রবণ, মোল ভগ্নাংশ প্রকাশিত দ্রবণ, নরমাল দ্রবণ এবং ppm এ প্রকাশিত দ্রবণ, আমরা ওই 3rd অধ্যায়ে পড়েছি। এখানে হয়তো তোমার বইতে আছে কিভাবে দ্রবণ তৈরি করবে, আমরা ওখানে পড়েছি, ওখান থেকে একটা পড়ে নিও। নতুন জিনিস এখানে যেটা ছিল সেটা হচ্ছে এই অধ্যায়ে আমাদের পাঠের বিষয় কি, বিষয়বস্তু কি, সেটা আমি কিন্তু বলেছিলাম তোমাদের যে ল্যাবরেটরি ব্যবহার বিধি, অর্থাৎ পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক, হ্যান্ড গ্লাভস, গ্লাস সামগ্রী ব্যবহারের কৌশল আলোচনা করেছি। ল্যাবরেটরিতে রাসায়নিক সামগ্রী এবং গ্লাস সামগ্রী, যন্ত্রপাতি পরিষ্কারের কৌশল, রাসায়নিক দ্রব্য সংরক্ষণের কৌশল, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, এদের ব্যবহার, এদের পরিষ্কারের কৌশল, বিকার, টেস্ট টিউব, বুনসেন বার্নার বা স্পিড ল্যাম্প, সেটা আমরা কিভাবে ব্যবহার করব, গোলতলি ফ্লাস্ক, পোর্সেলেন বাটি, ওয়াটার বাথ বলেছিলাম। ওয়াটার বাথ হলো এক ধরনের তাপ দেওয়ার, রাসায়নিক দ্রব্য উত্তপ্ত করার যন্ত্র, যেখানে একটা পাত্রে কয়েক লিটার পানি থাকে, ওই পাত্রের নিচেই হিটার ফিট করা থাকে, ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটারে পানি উত্তপ্ত হয়, ওই ইলেকট্রিক হিটারের টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য একটা রেগুলেটর থাকে। সেই রেগুলেটরে আমি যদি সবসময় 80 ডিগ্রি টেম্পারেচার রাখি, তো সবসময় টেম্পারেচার 80 ডিগ্রি থাকবে। ওই 80 ডিগ্রিতে কোনো রাসায়নিক দ্রব্য আমি উত্তপ্ত করব, নির্দিষ্ট তাপমাত্রায় আমি উত্তপ্ত করতে পারবো। কিন্তু একটা বুনসেন বার্নার বা স্পিড ল্যাম্পে আমি যদি হিট দিই, তাহলে ওটা কখনো পূর্ণ দহন হয়, কখনো আংশিক দহন হয়, টেম্পারেচার আপ ডাউন করে, কখনো 120, কখনো 130, কখনো 110, কখনো 140। স্থির তাপমাত্রায় কোনো রাসায়নিক দ্রব্যকে উত্তপ্ত করতে হলে ওয়াটার বাথ ব্যবহার করতে হবে। ওয়াটার বাথ আমরা বাংলায় বলি পানি গাহ। এই পানি গাহে কোনো রাসায়নিক দ্রব্য উত্তপ্ত করার নির্দিষ্ট তাপমাত্রায় সব থেকে সঠিক পদ্ধতি। অর্থাৎ ওই পানি একটা নির্দিষ্ট তাপমাত্রায় সবসময় কি উত্তপ্ত হবে, আর পানির উপরে সিস্টেম থাকে বিকার বা কনিক্যাল ফ্লাস্ক বসানোর জন্য ছোট ছোট জায়গা থাকে, তার উপরে বসিয়ে রাখতে হয়। তো এটা দেখো ওয়াটার বাথ। রিয়েজেন্ট বোতল ব্যবহারের কৌশল, রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা, খুব ইম্পর্টেন্ট। ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ও পরিত্যাগ, পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের প্রভাব ও পরিমিত ব্যবহারের গুরুত্ব, সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী ব্যবহার বিধি, প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বক্স, এই কিন্তু আমাদের আলোচনার বিষয়। এখন বইয়ে দেখবা যে রাসায়নিক দ্রব্য এটা সংরক্ষণ করতে গেলে তোমাকে একটা জিনিস সবসময় চিনতে হবে, হ্যাজার্ড সিম্বল, অর্থাৎ বিপদ সংকেত। এই বিপদ সংকেত আন্তর্জাতিক স্বীকৃত হলো 10টা বিপদ সংকেত আন্তর্জাতিক স্বীকৃত।
আর 6টা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃত না। অর্থাৎ দাহ্য পদার্থের কি সিম্বল থাকে, জারক পদার্থের কি সিম্বল থাকে, পরিবেশ দূষণ করে যায় সকল রাসায়নিক দ্রব্য তাদের কি সিম্বল দেখে বোঝা যায়, ত্বকের ক্ষয়কারী পদার্থ কি সিম্বল দেখে বোঝা যায়, ক্ষতিকর পদার্থ কি সিম্বল দেখে বোঝা যায়, বিষাক্ত বা টক্সিন কি চিহ্ন দেখে বোঝা যায়। এইগুলো কিন্তু সিম্বল গুলো তোমাকে চিনতে হবে। এখান থেকে কিন্তু সৃজনশীল কোশ্চেন হয়। তাহলে তোমাদের কাজ হলো সম্পূর্ণটা পড়া, আগে ভালো করে পড়া, পড়ে কোনো সমস্যা থাকলে আগামী ক্লাসে আগে আমাকে জিজ্ঞাসা করবে। বৃহস্পতিবারে আগে আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু প্রথম কাজ হলো কিন্তু এই। তারপরে বৃহস্পতিবারে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। এখানে তোমার যার যে বই আছে পড়বে, লাইন বাই লাইন পড়ে আন্ডারলাইন করবে আর নোটটা পড়বে। যেখানে সমস্যা থাকে সেটা বৃহস্পতিবারে আগে তুমি কমেন্টস করে আমাকে জানাবে যেখানে সমস্যা, সেই সমস্যাগুলো আগে আলোচনা করব। তারপরে আমি ওই বোর্ডের প্রশ্ন সলভ করব। বোর্ডের প্রশ্নের সলভ হবে বৃহস্পতিবার, আর এর পরীক্ষা নেব কিন্তু রবিবারে। এর পরীক্ষা হবে কিন্তু রবিবারে, নির্ধারিত কিন্তু রবিবার পরীক্ষা, বৃহস্পতিবারে বোর্ড কোশ্চেন সলভ হবে। সকলকে ধন্যবাদ, তোমাদের পড়াটাই বেশি আসলে এখানে। থ্যাংক ইউ।